ইনান খানিকটা অভিমান নিয়ে বলে, কি আর বলবো মিস ফিজা, আপনি তো আমার কথা শুনলেন না। সত্যি কষ্ট পেলাম। ইনানের সাথে ঘুমের ঘোরে কথা বলতে শুরু করলেও ওর ঘুমের ঘোর কেটে যেতেই সোজা হয়ে বসে শরীরে ওড়না পেঁচিয়ে নিতে নিতে বলে, আপনি কষ্ট পেলে আমার কি স্যার? ইনান খানিকক্ষণ ভেবে বলে, হুম, আসলেই তো আমি কষ্ট পেলে তোমারই বাকি। যাই হোক, আমি তোমার বস, আমার হুকুম তুমি মানতে বাধ্য মিস ফিজা। সরি স্যার, অফিসার আমি আপনার হুকুম মানব না। ইনার ওর মুখটা ফিজার খুব কাছাকাছি নিয়ে এসে ফিসফিস করে বলে, মিস ফিজা, আপনার আম্মু সবই শুনছে, তাই এই কেবিনে কোনো ঝামেলা করে চলুন পাশের কেবিনে। ফিজা ও ইনানের মতো ফিসফিস করে বলে, আজব লোক তো আপনি, বারবার আমাকে এমনভাবে ডাকছেন যেন আমি আপনার বউ। হে, আসলেই তুমি আমার হবু বউ মিসেস ইনান? ও সরি সরি মিস ফিজা। ফিজা এবার অনেকটাই রেগে যায়, দাঁতে দাঁতে চেপে বলে, দেখুন মিস্টার ইরান, আমাকে ওয়ান টাইম ক্লাস পাননি, যে এক পলক দেখেই ভালো লেগে গিয়েছে বলে বিয়ে করে দেবেন, আর অন্যদিন আরেকজনকে ভালো লাগবে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। ও হ্যালো মিস ফিজা, বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছো দেখছি। আমি এখনো বিয়ের কথা কিন্তু বলিনি। সামথিং সামথিং। হ্যাঁ, একদম না। আপনার মতো বড় লোকদের আমার বেশ ভালো করে চেনা আছে জনাব, আপনি দূরে সরে যান প্লিজ। যাচ্ছি যাচ্ছি, এত জোরে বলতে হয়? যাই হোক, সুন্দরী মেয়েদের মুখেও যে গন্ধ হয় তা তো ভাবিনি। হা হা হা। ফিজা দ্রুত দু হাত দিয়ে মুখটা চেপে ধরে অসহায় চাহনিতে ইনানের দিকে তাকিয়ে বলে, সরি স্যার, আসলে মাত্র ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হইনি। ও হ্যালো, এটা হসপিটাল, আপনার বাড়ি না। যাই হোক, এখন বলো, আমার হুকুম থাকা সত্ত্বেও কেন তুমি এখানে ছিলে? আর কেনই বা নার্সদের বিদায় করে দিয়েছো? ফিজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমার মা হন তিনি স্যার, আপনি হাজারবার নিষেধ করলেও আমি তাকে একা ছাড়ব না, আর আমার মায়ের সেবা আমার চেয়ে অন্য কেউ কখনোই ভালো করতে পারবে না। কথাগুলো বলতে বলতে কেবিনের দরজা খুলে বেরিয়ে যায় ফিজা। ইনান ঠায় দাঁড়িয়ে থাকে। এমন সময় ফিজা কেবিনের দরজা খুলে মাথাটা বাড়িয়ে ইনানকে উদ্দেশ্য করে বলে, আর কিছু বলতে চাইলে বা শাস্তি দিতে চাইলে পাশের কেবিনে অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ইনান মুচকি হাসে। ইনান কেবিন থেকে বের হতে যাবে অমনি ডাক্তার সেলিম শাহের আগমন ঘটে। কেবিনে ইনান এগিয়ে যায় তার দিকে। তারপর স্যার কেমন আছেন? ডাক্তার সেলিম শাহী কপাল কুঁচকে ইনানের দিকে তাকিয়ে বলে, ভালো আছি ইনান, তবে তুমি আমায় স্যার বলছো কেন? আমি কিন্তু অপমান বোধ করছি। আপনি আমার শিক্ষকের মতো, তাছাড়া বাবার বন্ধুও ছিলেন। যাই হোক, স্যারের বদলে আঙ্কেল বলি তবে। হ্যাঁ, তাই ডেকো। ইনান ডাক্তারের মুখের দিকে তাকিয়ে দেখে তার মুখে হাসি নেই। কেমন যেন গম্ভীর চাহনিতে তাকিয়ে আছেন ফিজার মার বেডের দিকে। ইনার বিপদের আঁচ করতে পেরে বলে উঠে, আঙ্কেল মনে হচ্ছে খবর তেমন ভালো না। ডাক্তার সেলিম শাহী গম্ভীর কণ্ঠে বলে, কিভাবে বুঝলে ইনান? আপনি একজন হাসি খুশি মানুষ, সবসময় আপনার মুখে হাসি লেগেই থাকে, তবে আজ কেমন যেন গম্ভীর, মুখে একটুও হাসি নেই। ডাক্তার সেলিম শাহী চোখ থেকে মোটা ফ্রেমে চশমাটা খুলে মুছতে মুছতে বলেন, ঠিক আঞ্জাত করেছো ইনান, পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক। ব্রেনে 70% ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এতে কথা বলা, শরীরের বাকি অঙ্গ নড়াচড়া তিনি করতে পারবেন না। তবে তিনি বার কয়েক হয়তো চোখ মেলে তাকিয়ে থাকতে পারবেন। আঙ্কেল, কোনো কি উপায় নেই? বিদেশে উন্নত চিকিৎসা করিয়ে সুস্থ করা কি সম্ভব নয়? কোন দেশে নিবে ইনান? সবগুলো উন্নত দেশে প্রশিক্ষণ করেই এদেশে এত বড় ডাক্তার হয়েছে। যাই হোক, পেশেন্টের আপন বলতে কে আছে? তার একটা মেয়ে আছে শুধু। তাকে এই কথাটা নিজ মুখে বলতে পারবো না আমি ইনান। মেয়েটাকে দেখছি বড্ড মিষ্টি মেয়ে, তুমি ওকে জানিয়ে দিও। তার মা হয়তো বড় জোর কয়েকদিনের অতিথি। চমকে উঠে ইনান উত্তেজিত কণ্ঠে বলে, কি বলছো আঙ্কেল, এটা তুমি? ডাক্তার সেলিম শাহী চোখে চশমা লাগিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলেন, ঠিকই বলছি, তিনি গতকালও স্ট্রোক করেছিল। চিকিৎসা করাতে তাকে বড্ড দেরি করে ফেলেছো। এখন আমার হাতে কিছু নেই। তুমি চাইলে বিদেশে নিয়ে যেতে পারো, তবে এতে তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হবে। চলে যান ডাক্তার সেলিম। ইনানও কেবিন থেকে বেরিয়ে পাশের কেবিনে যেতে নিবে অমনি ফিজা বেরিয়ে আসে সে কেবিন থেকে। তারপর দু হাতে ইনানের কোমর চেপে ধরে বলে, এতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি পাশের ঘরে,
আর আপনার আসার সময় হলো কেবল। ইনান শুকনো মুখে বলে, তুমি এতক্ষণ এই কেবিনে ছিলে ফিজা? কি মনে হয় মিস্টার বস? ইনান বড় করে একটা শ্বাস নিয়ে মনে মনে ঠিক করে রাহেলা বেগমের সম্পর্কে বলা একটা কথাও সে ফিজাকে বলবে না। বেচারি হয়তো ভেঙে পড়বে। মুখ থেকে গম্ভীরতা দূরে সরিয়ে হাসি হাসি মুখ করে ইনান বলে ওঠে, চলো ফিজা, সকালে নাস্তা করবে, তারপর না হয় আমরা বাকি কথা বলবো। বুঝি না বাপু আমি, আপনার মনে কি চলে? একবার মুখ গম্ভীর তো পরক্ষণে শয়তানি হাসি মুখ। ওসব জেনে লাভ নেই, চলো নাস্তা করে নেই। পাশাপাশি বসে আছে ফিজা আর ইনান। দুজনের কেউ এখনো খাবার স্পর্শ করেনি। ফিজা বার কয়েক ইনানের দিকে আর চোখে তাকিয়ে মুখটা গম্ভীর করে বলে, আজও খাইয়ে দিতে হবে? তো রোজ সকালে আমার মা তুলে খাইয়ে দেই, এখানে তো মা নেই, তাই তুমি খাইয়ে দিবে। ঢং দেখে বাঁচি না। বুড়ো গ্যাদাকে নাকি আবার তুলে খাইয়ে দিতে হবে? বলি আপনার তো আজ বিয়ে দিলে আগামীকাল মাসেই বাচ্চা হবে। ইনান রাগী চোখে ফিজার দিকে তাকিয়ে বলে, যাকে বিয়ে করব সে আগে রাজি হোক, তারপর না হয় তল ভেবে দেখব। তবে এতটুকু বলতে পারি, তাকে বিয়ে না করেই যেভাবে তার হাতে খাচ্ছে আর সে এত আদর করে খাওয়াচ্ছে, না জানি বিয়ের পর কত আদর করে। ফিজা ইনানকে খাওয়ানো বন্ধ করে দেয়। হাতটা ধুয়ে নিয়ে শান্তভাবে ইনানের পাশ থেকে উঠে গিয়ে কেবিনে দরজা লক করে আবারও ফিরে এসে ইনানের মুখোমুখি বসে। তারপর বলে ওঠে, স্যার, বলো মিস ফিজ। আপনি যে শুরু করেছেন তা কি ঠিক হচ্ছে? কি করেছি আমি? আপনার সাথে আমার পরিচয় মাত্র কয়েকদিনের, এরই মধ্যে আপনি আমার সাথে যেভাবে ব্যবহার করছেন, এতে আমি আন্দাজ করছি আপনি আমাকে বিবাহ বা প্রেম ঘটিত কোনো সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছেন। অনেকটা ঠিক বলছো ফিজা, আমি তোমাকে বিবাহ করতে চাই। ফিজা মুচকি হাসে। খানিকক্ষণ দম নিয়ে বলতে শুরু করে, স্যার, এটা কখনোই সম্ভব নয়, কারণ আপনি আমাকে ভালোবাসেন না। বিয়ের কথা ওসব দুদিনের আবেগের বশে বলছেন। আজ বিয়ে করবেন তো আগামীকাল ছুড়ে দেবেন, তখন আমার কি হবে বলুন তো? বড্ড বেশি বলো তুমি ফিজা। আমাকে দেখে তোমার কি মনে হয় আমি এমন করব? করতে কতক্ষণ? আমি আপনার চাকরিটা করতে আগ্রহী না স্যার। আপনি আমার মাকে হসপিটালে ভর্তি করিয়েছেন বলে আপনার সাথে আমি তাল মিলিয়ে চলছি, যা বলছেন করছি। এক কথায় অসহায় হয়ে আমি আপনার দাসী হয়ে গেছি। আপনি আমার দেহ না, চেহারার মায়ে পড়েছেন। ইনান চিৎকার করতে গিয়েও থেমে যায়। রুক্ষ কণ্ঠে বলে, ফিজা, তুমি এতটা খারাপ ভাবতে পারলে আমাকে? তুমি ভাবছো তোমার আমার চেনা মাত্র কয়েকদিনের? তবে ভুল ফিজা, তুমি সম্পূর্ণ ভুল। ভুল কি সঠিক আমি জানি না স্যার। আমাকে আর আপনি জোর করবেন না। আপনি আর হসপিটালে আসবেন না। আমি চাই না আপনি আমার সাথে থাকুন। আমার ঘৃণা হয় কোনো পুরুষের এত কাছাকাছি থাকতে। কথাটা বলে ফিজা ছুটে যেতে নিবে, তার আগে ইনান ফিজার হাতটা চেপে ধরে। এক প্রকার জোর করে নিজের পাশে বসিয়ে দাঁতে দাঁতে চেপে বলে, ফিজা, তুমি হয়তো ভাবছো করোনা করে তোমার মাকে আমি হসপিটালে ভর্তি করিয়েছি, তবে তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। তোমাকে অফিসে সেই দিন দেখার পরে আমার চোখে ভেসে উঠেছিল একটা মুখ, তাই তো আমি শিওর হতে তোমার পেছনে লোক লাগিয়ে দিয়েছিলাম। সে আমাকে খবর এনে দিয়েছিল পাশের কেবিনের বেডে শুয়ে থাকা মহিলাটা শুধু তোমার মা নয়, আমার নিজেরও খুব আপন মানুষ। ফিজা এতক্ষণ ছটফট করলেও ইনানের কথা শুনে সে স্থির হয়ে যায়। ফেল ফেল চোখে ইনানের দিকে তাকিয়ে বলে উঠে, আপন মানুষ? হ্যাঁ, তিনি আমার আপন মানুষ। তিনি আমার বাবার একমাত্র ছোট বোন, আমার ফুপি, শুধুই আমার রাহেলা ফুপি। ফিজা ইনানের পাশ থেকে উঠে দাঁড়ায়। খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, আপনার বাবা আমার মায়ের ভাই হলে রতন মামা তবে কে? ইনান ফিজার হাত ধরে আবার ওর পাশে বসিয়ে দিয়ে বলে, এটাই তো হলো রহস্য মিস। আমি নিজেও জানি না এই রতন চাচা তোমার মামা হলো কিভাবে, যেখানে আমার ফুপির একটাই মাত্র ভাই ছিল, সেও আবার আমার বাবা। চুপ করুন আপনি। কী যে বলছেন কে জানে। আমি ছোট থেকে নানা নানি মামাকে দেখে আসলাম, আর আজ শুনি কি না আমার মা আপনার ফুপি। শুনুন, আমি আপনার ফুপাতো বোন হতে চাই না, আর আমার মাকেও আপনি ফুপি বলে ডাকবেন না। রতন মামাই আমার আপন মামা, তাকে আমি ছোটবেলা থেকেই চিনি। এখন ওসব কথা থাক, এখন বলুন কিছু বলবেন? ইনান ফিজার চোখে চোখ রেখে বলে, আমার বাবার বোনের নাম রাহেলাই ছিল, আর আপনার ব্যাপারে খোঁজ নিয়ে যতটুকু জানলাম আমার বাবার বোন সম্ভবত আপনার মা। কিন্তু কিসের কিন্তু? তুমি বলছো তোমার নানা নানি সবাই ছিল, কেমন যেন সবগুলো গলিয়ে যাচ্ছে। তবে কি তোমার মা আমার ফুপি নয়? হিসাব মিলছে না।
এটা তো সহজ হিসাব। আপনার ফুপি আমার মা নয় হলে তিনি আমাকে আপনাদের ব্যাপারে অবশ্যই বলতো। তাছাড়া নানা নানিও থাকতো না আমার। নিশ্চিত কোথাও ভুল হয়েছে আপনার। কে না কে বলল আমার মা আপনারই হারিয়ে যাওয়া ফুপি, আর আপনি বিশ্বাস করলেন। বাসায় গিয়ে ঘুম দিন। আর হ্যাঁ, ভুলেও আমার মাকে ফুপি বলবেন না। আর আমিও আপনার বোন হতে চাই না। ইনান বাঁকা হেসে বলে, তোমাকে বোন বানানোর ইচ্ছে আমার নেই গো প্রিয়, তোমাকে আমি বউ বানাবো। ফিজা রাগে চোখে ইনানের দিকে চেয়ে বলে, চুপ, একটু সুযোগ পেতেই লুচুমি। এমন লুচু ছেলে আমি জীবনেও দেখিনি। যে মেয়ে আয়নায় নিজের চেহারাটাও ভালো মতো দেখতে সময় পায় না, সে অন্যদের দিকে তাকাবে কিভাবে? আপনি আমার বস, সে অনুযায়ী কথা বলবেন। এখন বাসায় চলে যান। কি আজব আজব কথা বলে মাথা পাগল করে দিতে নিয়েছিল যত সব। ফিজা কেবিন থেকে বেরিয়ে যায়। ইনানও বেরিয়ে আসে সেখান থেকে। গাড়ির সিটের শরীর এড়িয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে আছে ইনান। এমন সময় রতন চাচা বলে উঠে, বাপজান, একটা কথা কইতাম। চোখ না খুলেই ইনান জবাব দেয়, বলো চাচা। স্যার, আমার বোন কেমন আছে? ভালো নেই। আচ্ছা রতন চাচা, তুমি একটা সত্যি কথা বলো তো, কি বলবো বাপজান? রাহেলা বেগম তোমার আপন বোন? হ্যাঁ বাপজান, আমার 5 বছরের বড়। বোনটা আমার কত ভালো ছিল। দুলাভাই মারা যাবার পর ভেঙে পড়লো, আর এখন তো বিছানায় শুয়ে পড়েছে। না জানি বোনটার কি হলো। বাড়িতে আমার এক বউ আছে, ওর জন্য বোনটাকে একটা কিছু দিতেই পারি না। শকুনের মতো সব ধরে ফেলে, আমাকে মা ছেলে মিলে মারে। ইনান হতাশ হয়ে যায়। নিজেই নিজের চুলগুলো খানিকক্ষণ টেনে বলে, এত বড় ভুল করে ফেলেছি, ধুর শালা। শুধু শুধু ফিজার সামনে ছোট হলাম। বাড়ি যাই, কাজের মেয়েটার একটা ব্যবস্থা করব। এমন সময় রতন চাচা আবারও বলে, বাপজান, আর কিছু বলবেন? না, কিছু বলবো না। আচ্ছা, তুমি তো আমাদের গাড়ি বহু বছর ধরে চালাও, তুমি কি বলতে পারবে আমার ফুবির নাম কি ছিল? রতন মিয়া খানিকক্ষণ ভেবে বলে, রাহেলা চৌধুরী। তা উনি এখন কোথায় আছে জানো? তিনি আল্লাহর কাছে চলে গিয়েছে বাপজান, বহু বছর আগে। ইনান চমকে উঠে বিস্ময়কর চাহনিতে রতন মিয়ার দিকে তাকিয়ে বলে, কি বলছো এসব তুমি? ফুবি মারা গিয়েছে? আমি তো জানতাম তিনি পালিয়ে গিয়েছে। তুমি ভুল বলছো না তো? না বাপজান, আমার বয়স এখন 50। আমি প্রায় 30 বছর ধরে তোমাদের গাড়ি চালাই। তোমার দাদু, তারপর তোমার বাবা, আর এখন তোমাকে নিয়েই আমার পথ চলা। আমার ভুল হচ্ছে না? ইনান থমকে যায়। মুখটা শুকনো করে বলে, আমার ফুবি মারা গেল কি করে? ওসব মুখে আনতে নেই। তবে জিজ্ঞাসা যখন করলে তখন বলি, তিনি প্রেম করেছিল, এমনকি পেটের 3 মাসের বাচ্চাও এসে গিয়েছিল। কিন্তু তার প্রেমিক তাকে বিয়ে করতে চায়নি, পালিয়ে গিয়েছিল বিদেশ। তারপর হ্যাঁ হ্যাঁ, বলো তারপর। তারপর আর কি, ম্যাডাম বিষ খেয়ে আত্মহত্যা করে। বুঝলাম। তারপর খানিকটা হেসে বলে, বুঝলে রতন চাচা, আমি ভুল খবরে গা ভাসিয়ে তোমার বোনকে আমার বাবার বোন ভেবে নিয়েছিলাম। এখন ভাবতেই হাসি পাচ্ছে। না বাপজান, এটা আমারই বোন। বুঝেছি। তাড়াতাড়ি বাসায় চলো, আজ কাজের মেয়েটার পিঠের চামড়া আমি তুলবো। আমাকে ভুল কথা বলা। কাজের মেয়ের গলা টিপে ধরে গর্জন করে উঠে ইনান। এই জমিলা, তোর এত সাহস হলো কি করে আমাকে ভুল খবর দেওয়ার? আমার বোকা বানিয়ে আমার থেকে 10,000 টাকা খসিয়ে নিয়েছিস। জমিলা ভয়ার্ত চোখে ইনানের দিকে তাকিয়ে বলে, স্যার স্যার, ক্ষমা কইটা দেন, আমার ভুল হইয়া গেছে। কিসের ক্ষমা আর কিসের ভুল? আগে মনে ছিল না? ধরা পড়লে তোর পিঠের চামড়া একদম আস্ত থাকবে না। টাকা লাগতো আমাকে ভালোভাবে বলতি। তুই ছলনার আশ্রয় নিলি কেন? জানিস আমি কি ভুল করতে যাচ্ছিলাম? আমার ক্ষমা করে দেন স্যার, আমারে মাইরেন না, চাইরা দেন। ইনান জমিলার গলা চেপে ধরেই ছুঁড়ে মারে সামনের দিকে। তারপর হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোকে এই শহরের মধ্যে আর একবার দেখলে খুন করে ফেলবো, মনে রাখিস। বেরিয়ে যায় এই মুহূর্তে। ছেলের কাণ্ডগুলো দরজার আড়াল থেকে দেখে রেনু খানম বেশ ভয় পান। তিনি ভাবতেই পারছেন না ছেলে আবার বিগড়ে যাবে। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন ছেলেকে যে করেই হোক বিয়েটা করিয়েই দিতে হবে। ছেলেকে দরজার দিকে এগিয়ে আসতে দেখে রেনু খানম দ্রুত সেখান থেকে চলে যান। ডাইনিং টেবিলে খেতে বসেছে ইনান। পাশেই রেনু খানম দাঁড়িয়ে থেকে খাবার তুলে দিচ্ছেন। ইনানও চুপচাপ খেতে শুরু করে। এমন সময় রেনু খানম বলে ওঠেন, ইনান, একটা কথা ছিল। খাবার খাওয়ার সময় তোমার বক বক শোনার ইচ্ছে নেই, এমনিতেই মেজাজ খারাপ। রেনু খানম গম্ভীর মুখে বলেন, জলিমাকে কেন খবর পাঠিয়েছিস? আমাকে বলতে আমি তোমাকে তোমার ফুপির কাহিনী বলে দিতাম। ফুপির কাহিনী? থমকে যায় ইনান।
ইনানকে থমকে যেতে দেখে রেনু খানম ছেলের কাঁধে হাত রেখে পাশে বসেন। তারপর বলতে শুরু করে। হ্যাঁ, তোমার ফুপ্পির কাহিনী। তোমার বাবার একমাত্র বোন রাহেলা চৌধুরী অত্যন্ত আদরের ছিল, আর অতি আদরে বাদর হয়ে নষ্ট হয়ে যায়। প্রেম পীড়িত করতে শুরু করে, আর ফলস্বরূপ পেটে একটা বকাটের বাচ্চা ধারণ করে বকাটেকে বিয়ে করার জন্য সে চাপ দেয়। বকাটে আজকাল করতে করতে ফুরুত করে বিদেশ চলে যায়। তোমার গুণদার ফুপিও আত্মহত্যা করে বসে। এটা অবশ্য আমার ভালো হয়েছিল, বুঝলে? ইনান কপাল কুঁচকে বলে। কি বলছো মা, তোমার ভালো হয়েছিল? হ্যাঁ, তোমার ফুপ্পি বেঁচে থাকলে আমার আর সংসার করা হতো না। রাত দিন আমাকে জ্বালিয়ে মেরেছে, একটুও শান্তিতে থাকতে দেয়নি। তোমার বাবাও বোনের পক্ষ নিয়ে অগণিত বার আমাকে মেরেছিল। ইনান মুখটা মলিন করে ওর মায়ের দিকে চেয়ে বলে। তিনি মারা গিয়েছে, তবে তোমার মনে আফসোসটা রেখে গেছে, ভুলতে বলবো না। তবে মা, তিনি মৃত্যু কাউকে অভিশাপ বা বদ্ধ করো না, ক্ষমা করে দিও। সেটা তোমাকে বলতে হবে না। এখন শোনো, লিজাকে আমার পছন্দ হয়েছে। তোমার সাথে আমি তার বিয়ে দেব। ইনান মুচকি হেসে বলে। জোর করো না মা, তুমি যেমন ফুপির ওপর এখনো রেগে আছো, এখনো তাকে গালাগালি আর অভিশাপ দাও, তেমনটা তোমার মৃত্যুর পর আমারও মনে তোমার জন্য একই অনুভূতি হতে পারে। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দিও না। রেনু খানম চিৎকার করে বলেন। ইনান, আমি তোমার মা। চিৎকার করে লাভ নেই লিজাকে আমি বিয়ে করব না। আমার বউ আমি খুঁজে নিব। এর আগে এক বেশ্যাকে খুঁজে এনেছিলে, আর প্রয়োজন নেই। আর লিজাকে এতই পছন্দ হলে নিজেই বিয়ে করে নিও। আমি চললাম। ইনান চলে যেতে নিবে, অমনি রেনু খানম ছুটে গিয়ে ছেলের হাত চেপে ধরে বলেন। তুই কিন্তু অতিরিক্ত করছিস ইনান। আমাকে বলছিস তুই বিয়ে করতে? ইনান স্বাভাবিক ভঙ্গিতে বলে। হ্যাঁ বলেছি, কারণ তুমি আমাকে বিয়ে করতে বলেছো লিজাকে, অথচ সে আমার বোন। তুমি সামনে থেকে যাও মা, মন ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝি। মন তো আর তোর কাছে নেই, হসপিটালে রেখে এসেছিস। আমার কথা শুনবি না, আমি বুঝে গেছি। তবে কান খুলে শুনে রাখ, তোকে আমি আর ছেলে বলে ডাকবো না। দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। ইনান মুচকি হেসে বলে। ঠিক আছে মা, যাওয়ার সময় একটু শুকনো খাবার নিয়ে যা, আর সন্ধ্যার আগে ভ্রমণ শেষ করে ফিরে এসো। রেনু খানম রেগে লাল হয়ে যান, চিৎকার করে বলে। ইনান, ফাজলামো হচ্ছে আমার সাথে? আমাকে কি সার্কাসের লোক পেয়েছিস? সার্কাসের লোক সাজলে আর তাদের মতো শুধু শুধু চিৎকার লাফালাফি করলে তো ফাজলামি করবই। ইনান, আমি তোর মা। ইনান বিরক্ত হয়ে বলে। ধুর, সে পুরনো বকবক। আরে তুমি আমার মা, সেটা সবাই জানে, বারবার ওটা বলতে হবে না। কতবার বলেছি ওইসব সিরিয়াস দেখো না। কথাই না পেরে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাও? হা হা হা, তাহলে ভুল মা। ভেবে দেখ ইনান, লিজা ভালো মেয়ে। মা, আমাকে অতিরিক্ত রাগিও না। ওসব মেকআপ পাগলি আর মাথায় গোবর দিয়ে ঠাস মেয়ে কখনোই বিয়ে করব না। আর হ্যাঁ, আমার বিয়েটা আমি নিজে করে নিব, তোমার কোনো টেনশন নেই। ঘরে গিয়ে হয় ঘুমাও, নয়তো কাজের মেয়েকে বিদায় করে দিয়েছি, তুমি গিয়ে রান্না করো। অনেক দিন হলো অফিস যায় না। ফিজা ওর মায়ের পাশে বসে আছে, চোখ দুটো বন্ধ করে। এমন সময় কেবিনের দরজা খোলার শব্দে চোখ খুলে দরজার দিকে তাকায়। ডাক্তার সেলিম শাহী দাঁড়িয়ে আছেন। ফিজা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাসি মুখে বলে। স্যার, ভেতরে আসুন। ডাক্তার সেলিম শাহী মুখটা গম্ভীর করে এগিয়ে আসেন ফিজার মায়ের বেডের দিকে। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের দিকে খানিকক্ষণ চেয়ে থাকে। হাতের পালস চেক করে থমথমে মুখে ফিজাকে বলে। মা, ফিজা, তোমার সাথে কেউ আসে? ফিজা মুখটা শুকনো করে বলে। না স্যার, আমি একাই আছি। কেন, কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। আচ্ছা ইনান, তোমার কে হয়? জি, তিনি আমার অফিসের বস। ও, সে কি এসেছিল বা আসবে? সকালে এসেছিল, তারপর চলে গিয়েছে। হঠাৎ সব জিজ্ঞেস করছেন কেন স্যার? এমনি মা, তোমার মাকে এখন ওটিতে নিয়ে যাব। তুমি আমার চেম্বারে গিয়ে বসো, কেমন? স্যার, মা আমার ভালো হয়ে যাবে তো? ডাক্তার সেলিম শাহী শুকনো মুখে বলে। বলা যায় না মা, তুমি যাও এক্ষুনি, হাতে সময় কম। ফিজা ওর মায়ের হাত ধরতে যাবে, অমনি ডাক্তার সেলিম শাহী ফিজার হাতটা ধরে বলেন। হাত দিও না মা, তুমি যাও আমার চেম্বারে, আমি ব্যবস্থা করছি। ফিজা ওর মায়ের দিকে তাকিয়ে থমকে যায়। ওর মায়ের চেহারা কেমন যেন কালো হয়ে গিয়েছে। এমন সময় ডাক্তার তাড়া দিয়ে চলে যেতে অজ্ঞতা ফিজা বেরিয়ে যায় সেখান থেকে। ফিজা বেরিয়ে যেতে ডাক্তার সেলিম শাহী নার্সদের ডেকে রাহেলা বেগমের শরীর থেকে
স্যালাইন, সুচ, অক্সিজেন মাস্ক খুললে ফেলতে হবে বলে হন হন করে বেরিয়ে যান কেবিন থেকে। সবে মাত্র চোখ লেগে এসেছে ইনানের, এমন সময় ফোনটা বিপ বিপ শব্দে কেঁপে ওঠে। খানিকটা বিরক্ত নিয়ে ইনান ফোনটা হাতে নিয়ে দেখে ডাক্তার সেলিম শাহির ফোন। দ্রুত রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ইনান, হসপিটালে চলে আসো। ইনান থমকে যায়, থমথমে কণ্ঠে বলে, কে কে? কেন স্যার? তোমার পেশেন্ট আর নেই। চমকে উঠে ইনান, উত্তেজিত কণ্ঠে বলে, কি বলছেন স্যার? কিভাবে হলো? সকালে চেক করতে গিয়ে বুঝেছিলাম তার সময় খুব কম। এত কম বুঝিনি, একটু আগে চেক করে দেখেছি তার মৃত্যু হয়েছে। ইনান খানিকটা ভয়ে ভয়ে বলে, আঙ্কেল, ফিজাকে কি বলেছেন? ও কি ঠিক আছে? না ইনান, মেয়েটাকে বলিনি। ওর আপন কেউ হসপিটালে সামলাতে পারবো না ভেবে তোমায় বললাম দ্রুত এসো। কল কেটে যায়। ইনান হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। রান্নাঘর থেকে ছেলেকে এভাবে ছুটে বেরিয়ে যেতে দেখে রেনু খানম চিৎকার করে ডেকে উঠেন। ইনান বাবা, কোথায় যাচ্ছিস? হসপিটালে। তীর বেগে গাড়ি চালাচ্ছে ইনান। পাশে বসে আছেন রতন মিয়া। তিনি ইনানকে এমনভাবে গাড়ি চালাতে দেখে বলেন, বাপজান আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হলে হোক চাচা, আমাকে দ্রুত হসপিটালে পৌঁছে যেতে হবে। কি হয়েছে? তোমার বোন আর নেই। ইনানের কথাটা শোনা মাত্র রতন মিয়া স্তব্ধ হয়ে যান। পাথরের মতো শরীরটা এড়িয়ে দেন সিটে। ডাক্তার সেলিম শাহী চেম্বারে বসে আছে। ফিজাও সামনে মুখটা শুকনো করে বসে আছে। ফিজা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকলেও ইনানকে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকতে দেখে আর চুপ করে থাকতে পারে না সে। তীব্র রাগ নিয়ে বলে ওঠে, স্যার, আপনি বললেন আমার মায়ের অপারেশন হবে, আমাকে কেবিন থেকে বের করে দিয়ে আপনার চেম্বারে বসিয়ে রেখেছেন, তাহলে আমার মায়ের অপারেশন করছে কে? ডাক্তার সেলিম শাহী খানিকক্ষণ চুপ করে থেকে ইনানের দিকে তাকান, তারপর বলেন, মা ফিজা, তোমাকে কথাটা কিভাবে বলবো আমি ভাবতে পারছি না। বহু রোগীকে আমি মারা যেতে দেখেছি, এমনকি সাথে সাথে তার আত্মীয়দেরও বলে দিয়েছি, তবে তোমার ব্যাপারটা আলাদা। ফিজা থমকে যায়, স্থির হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছেন ডক্টর সাহেব? সরি মা ফিজা, বলতে বাধ্য হচ্ছি, তোমার মা আর নেই, তিনি মারা গেছেন। ডাক্তারের কথাটা শেষ হওয়ার আগেই ফিজা ঢলে পড়ে ইনানের বুকের উপর। নির্বিকারভাবে দূর থেকে চেয়ে আছে ফিজা ওর মায়ের খাটিয়ার দিকে। পাশেই ইনান দাঁড়িয়ে আছে। এমন সময় রতন মিয়া এগিয়ে এসে ফিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মাফিজা, ভেঙে পড়িস না, আমি তো আছি। ফিজা কাঁদতে গিয়েও থেমে যায়। চোখ তুলে পাশে দাঁড়িয়ে থাকা ইনানকে উদ্দেশ্য করে বলে, স্যার, ফিজার ডাকে সাই দেয় ইনান। বলো ফিজা। আমাকে একটু পানি দেবেন? গলাটা ছিঁড়ে যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, একটু দাঁড়াও। পানি এনে দেয় ইনান। ফিজা এক নিমেষেই পানি খেয়ে গ্লাসটা ইনানকে ফিরিয়ে দিয়ে বলে, মা আমার মারা গিয়েছে, আমি তার পাশে থেকে বুঝতে পারি স্যার। আমার জন্য আমার মাটা মারা গেল। আমি যদি আপনার কথা মতো নার্সগুলো রাখতাম। হাউ মাউ করে কেঁদে ওঠে ফিজা। ইনান ফিজাকে সান্ত্বনা দিতে গিয়েও থেমে যায়। রতন মিয়ার দিকে তাকিয়ে বলে, চাচা, জোহর নামাজ তো শেষ, এবার তবে চলো নিয়ে যাই। রতন মিয়া মাথা নাড়িয়ে সাই দিয়ে এগিয়ে যায়। ইনান ফিজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, ফিজা, শান্ত হতে বলবে না, কাঁদলেও বারণ করবে না, কেঁদে নাও, হালকা লাগবে। আমি আসছি, তারপর তোমাকে নিয়ে যাব। দাফন শেষ করে ফিরে আসে ইনান। একে একে ফিজার আত্মীয় চলে যায়। রতন মিয়াও আমতা আমতা করে চলে যান। রয়ে যায় ইনান আর ফিজা। এমন সময় ইনান বলে ওঠে, ফিজা, জি স্যার। সবাই চলে গিয়েছে। হ্যাঁ স্যার, দেখেছি। আপনি তবে আসুন। একা একা তোমাকে রেখে যায় কি করে বলো? ফিজা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আর কত করবেন স্যার? যেখানে আমার নিজের মামাই আমাকে একা ফেলে চলে গেল, সেখানে তো আপনি আমার বস। সন্ধ্যা হতে চলেছে, ফিরে যান স্যার। ফিরবো কি করে? নিজের প্রিয় মানুষটাকে একলা রেখে কি ফেরা যায়? ফিজা ইনানের দিকে তাকায়। চোখাচোখি হয়ে যায় দুজনের। ইনান মুচকে হেসে ফিজার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, চলো ফিজা, নতুন জীবনে পা রাখি। ফিজা ইনানের দিকে গম্ভীর চাহনিতে তাকিয়ে থেকে বলে, স্যার, আমি বুঝতে পেরেছি আপনি কি চাইছেন, তবে আমাকে সময় দিন। আমার দুনিয়ায় আপন বলতে কেউ নেই, আমি অসহায় হয়ে পড়েছি। ইনান এগিয়ে গিয়ে ফিজার ডান হাতটা ধরে বলে, বুঝেছি, আর তাই তোমাকে এভাবে একলা রেখে আমি যেতে পারছি না। আমার সাথে চলো ফিজা। কোথায় যাব স্যার?
আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। ইনান ফিজাকে অপঘটে শ্বশুরবাড়ি যাবে বলতে গিয়েও থেমে যায়। ওর বিবেকে বাধে কথাটা বলতে। অপলোক ফিজার দিকে তাকিয়ে থেকে বলে, আমার বাসায় চলো ফিজা, সেখানে কিছুদিন থাকতে পারো। আর সেখানে থাকতে না চাইলে আমাদের অফিসের কোয়ার্টারে থাকতে পারো। আমার কাছে কোনো অর্থ নেই, আপনাকেও অনেক অর্থ দিতে হবে। আমাকে আর ঋণী করবেন না স্যার, আমি এই বাড়িতেই ভালো আছি। ইনান খানিকটা রাগ নিয়ে বলে, তুমি মেয়ে আসলে কেমন যেন। আরে তোমার টাকা কে চেয়েছে, বা তুমি বা আমার কাছে ঋণী হলে কি করে? ফিজা হতাশ কণ্ঠে বলে, ওই যে আমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা খরচ করলেন। ওসব ভুলে যাও ফিজা, একটা জীবনে বাঁচতে কত টাকা খরচ হলো আমি করে ফেলতাম। তুমি আর কথা বাড়িও না তো, চলো আমার সাথে। ফিজা বাড়ির সামনে রাস্তার দিকে এক পলক তাকিয়ে বলে, আর একটু অপেক্ষা করি না, যদি মামা আসে তবে না হয় তার বাসাতেই যাব। ইনান তাচ্ছিল্যে সুরে বলে, শুধু শুধু সময় নষ্ট হবে ফিজা, সে আসবে না। আর আসলেও দেখবে কোনো না কোনো প্রয়োজনে এসেছে। চলো গাড়িতে উঠে বসো, বাড়ি ফিরতে বেশ সময় লাগবে। ফিজা ইনানের চোখে চোখ রাখে, খানিকক্ষণ চেয়ে থাকার পর বলে, ঠিক আছে স্যার, চলুন। আমি আপনার মন বুঝতে পেরে গিয়েছি। যখন বুঝতেই পেরেছো তখন আর দেরি করছো কেন ফিজা? চলো বেরিয়ে পড়ি। যিনি নেই তার জন্য হা হতাশ করে লাভ নেই। তিনি চলে গিয়েছেন, তার জন্য দোয়া করতে হবে। উঠো। ফিজা উঠে দাঁড়ায়, বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়ে পিছন ফিরে তাকায়। ইনান এগিয়ে গিয়ে ফিজার হাত ধরে এগিয়ে যায় গাড়ির দিকে। এক মনে সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে ইনান। ফিজাও এক মনে তাকিয়ে আছে বাহিরে। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর ফিজা দ্রুত ইনানের দিকে তাকিয়ে বলে, এ কি স্যার, আপনি তো আপনার বাড়ির দিকে যাচ্ছেন না? হ্যাঁ, বাড়ি যাচ্ছে না। ভয় পাই ফিজা ভয়ার্ত কণ্ঠে বলে, তবে স্যার, কোথায় যাচ্ছি আমরা? অফিস কোয়ার্টারে থাকবে তুমি। প্রথমে ভেবেছিলাম বাসায় নিয়ে যাব, পরে মনে হলো বাসায় আমার আম্মাজান আমার উপর বেশ রেগে আছেন। তোমাকে নিয়ে গেলে আমাকে পেটাতেও দ্বিতীয়বার ভাববে না, তার চেয়ে কোয়ার্টারে থাকো। ভাড়া কত দিতে হবে? ভাড়া সে না হয় দিও না, তবে তার পরিবর্তে রোজ তোমার ওই সুন্দর হাতে আমাকে কফি খাওয়াবে, সাথে দুপুরের লাঞ্চ। এক কথায় খেয়ে দিয়ে শোধ। ফিজা আবারও বাহিরের দিকে তাকিয়ে বলে ওঠে, আর বিয়ে? ফিজার মুখে বিয়ে শব্দটা শোনা মাত্র ইনান গাড়ির হার্ট ব্রেক করে। অবাক হয়ে তাকায় ফিজার দিকে। ফিজা তখনও মুখটা ঘুরিয়ে রেখেছে। ইনান কাঁপা কাঁপা হাতে ফিজার ডান হাতটা ধরে বলে, ফিজা আমার দিকে তাকাবি একটু? ফিজা ঘাড় ঘুরিয়ে তাকায় ইনানের দিকে। দুজোড়া চোখ একে অপরের দিকে অপলক চেয়ে আছে। ইনানের চোখে মুখে আনন্দ, আর ফিজার চোখে মুখে বেদনা আর লজ্জার ছায়া। এমন সময় ইনান ওর হাতটা ফিজার গাল ছুঁয়ে দিয়ে বলে, তুমি বিয়ে করবে আমায় ফিজা? ফিজা খানিকটা সময় নিয়ে বলে, আপনি আমাকে বিয়ে না করে বউয়ের যে কাজগুলো করতে হয় করিয়ে নেবেন, শুধু রাতেই থাকবেন না, হয়তো আমার সাথে আবার থাকতেও পারেন। আমার জোর বা বাধা দেওয়ার উপায় নেই, তার চেয়ে বিয়েটা করে নেওয়াই কি ভালো নয়? ইনান ফিজার গাল থেকে হাতটা সরিয়ে নেয়, আবারও ড্রাইভ করতে শুরু করে। ফিজাও মুখ ঘুরিয়ে নেয়। বাকিটা পথ দুজনেই নীরব থাকলেও অফিস কোয়ার্টারের সামনে পৌঁছানোর পর ইনান বলে ওঠে, আমাকে এতটা নিচ ভেবো না ফিজা। আমি জানি আমি একটু ঠোঁটকাটা স্বভাবের, তবে সবার সামনে না। অফিসে তোমাকে প্রথম দেখার পরপরই আমি তোমাকে নিজে হারিয়ে ফেলি, মন থেকে মুছে যায় রামিসা নামক ওই কালো অতীতের। তোমাকে আমি ভালোবাসি কি না জানি না, আর আজ তোমার মন ভালো নেই, তাই বিয়েটা ক্যান্সেল। কোয়ার্টারে কেউ থাকে না বলে আবার ভয় পেও না, পাশেই পুলিশ স্টেশন, একটা চিৎকার দিলেই তারা হাজির হবে। আপন মনে কথাগুলো বলে গাড়ি থেকে নেমে যায় ইনান। ফিজাও মুচকি হেসে গাড়ি থেকে নেমে ইনানের পিছু হাঁটতে শুরু করে। ফিজাকে নিয়ে ইনান কোয়ার্টারের ফ্ল্যাটে প্রবেশ করে। ফিজাকে বলে, ফ্ল্যাটটা খুব ছোট, মাত্র 2 বেডরুম, সাথে একটা ছোট্ট কিচেন। এখানে তুমি আজ থেকে থাকবে। ফিজা আশেপাশে তাকায়। বেশ সাজানো গোছানো ফ্ল্যাট। দেখে মনে হবে কেউ আজকে এই ফ্ল্যাটটা গুছিয়ে দিয়ে গিয়েছে, কেননা সব আসবাবপত্র নতুন। ফিজা আবারও মুচকি হেসে ইনানের দিকে তাকায়। ইনান ফিজার হাসিটা দেখে লজ্জা পেয়ে যায়। দ্রুত অন্যদিকে ফিরে চলে যেতে দিবে অমনি ফিজা বলে ওঠে, আমাকে এখানে আনবে তা বুঝি আগে থেকে ঠিক করে রেখেছেন ইনান স্যার? ইনান বউকা ছেলের মতো মাথাটা চুলকিয়ে বলে, না মানে আসলে থাক, আর বলতে হবে না। ছেলে মানুষ আমি দেখেছি, তবে আপনার মতো আর এক পিসও দেখিনি। আমি একটা বিষয় উপলব্ধি করেছি,
আপনার প্রথম স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে ভীষণ পস্তাবে। ওইসব অতীত নিয়ে ভাবি না আমি ফিজা। যাই হোক, তুমি বাম পাশের রুমটাতে থাকো। ওই রুমের বেলকনিটা অনেক বড়, তাছাড়া পুলিশ কোয়ার্টারের সুন্দর বাগানটা স্পষ্ট দেখা যায়। তোমায় খুব ভালো লাগবে। ফিজা ইনানকে পৌঁছাতে বলে। শুধু কি আমি ওই ঘরে থাকবো ইনান স্যার? আপনি থাকবেন না? থাকবো ফিজা, যখন তুমি আমাকে ইনানা স্যার নয়, শুধু ইনান বলে ডাকবে। ফিজা এগিয়ে আসে ইনানের দিকে, এতটা এগিয়ে যে ইনানের গরম নিঃশ্বাস ফিজা অনুভব করতে পারে। ইনান ফিজাকে এগিয়ে আসতে দেখে পেছনে সরে যেতে নিবে, অমনি ফিজা ইনানের হাত দুটো চেপে ধরে ফিসফিস করে বলে ওঠে। সেটা শুনতে পারবেন বিয়ের পরপরই স্যার। ইনান কাঁপা কাঁপা কণ্ঠে বলে। ফিজা, হাতটা ছাড়ো, আমার কেমন যেন বুকটা কাঁপছে। এর আগে বহু মেয়ের স্পর্শে এসেছি, তবে এমন অনুভূতি আমার এই প্রথম। ছাড়ো। ইনান ফিজাকে অবাক করে দিয়ে ফুট করে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইনান থমকে যায়, সে নিজেও ফিজাকে জড়িয়ে ধরে। এমন সময় ফিজা কেঁদে উঠে, চমকে উঠে ইনান। দ্রুত ফিজাকে ছেড়ে দিতে গেলে ফিজা আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে। আমাকে একটু আশ্রয় দাও ইনান, আমি এখানেই বাকিরা জীবন থেকে যেতে চাই। এখানে তো থাকা যাবে না মিস, আর থাকা গেলেও মন মতো সংসার গুছিয়ে নিতে পারবে না। ফিজা ইনানকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে একটু পেছনে সরে গিয়ে বলে। এমন কথা বলছেন কেন স্যার? বলছি কি আর সাধে, এটা অফিস কোয়ার্টার, এখানে কি আর মন মতো সব করা যায় বলো? সে আমি বুঝে নেব। আচ্ছা, আপনি আমাকে আপনার বাসায় নিয়ে গেলেন না কেন? ইনান মুচকি হেসে বলে। আমার আম্মাজানের ভয়ে তিনি তুলকালাম ঘটিয়ে দিবেন পুরো বাড়িতে। ফিজা অবাক হয়ে বলে। কেন? এত কথা বলতে পারবো না ফিজা, আমি ভীষণ ক্লান্ত, একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। তুমি তোমার বরাদ্দ দেওয়া রুমে রেস্ট নাও, আমিও রুমে যাই, মাথা ব্যথা পেরে গিয়েছে বোধহয়। কথাটা বলে ইনান চলে যায় ওর রুমে। ফিজা খানিকক্ষণ ইনানের দিকে তাকিয়ে থেকে নিজের রুমের দিকে পা বাড়ায়। বিছানায় শুয়ে ইনান, ওর মাথা দু হাত দিয়ে চেপে ধরে আছে। মাথা ব্যথা সহ্য করে নিতে চেষ্টা করছে, তবে ব্যথা এতটাই বেশি যে আর সহ্য করতে পারে না। জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। পাশের ঘরে ফিজা ওর বাবা মার সাথে হাসি মুখে তোলা ছবির দিকে তাকিয়ে আছে। এমন সময় নিজের অজান্তেই ফিজা আফসোসের সুরে বলতে থাকে। বাবা মা, তোমরা আমাকে একা রেখে চলে গেলে। এতটাই পর ছিলাম আমি তোমাদের, কেন আমাকে রেখে চলে গেলে তোমরা? আমাকে সাথে নিতে, আমি এই জীবনটা তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? আর কিছু বলতে যাবে অমনি ইনানের চিৎকার শুনে চমকে উঠে। দ্রুত পায়ে ছুটে আসে ইনানের রুমের সামনে। বার কয়েক দরজায় নক করলেও ইনানের সারা শব্দ না পেয়ে দরজায় হালকা চাপ দেয়। খুলে যায় দরজা। দ্রুত পায়ে রুমের ভেতরে গিয়ে ইনানকে বিছানায় সেন্সলেস হয়ে থাকতে দেখে দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করে। ছেলের আসার অপেক্ষায় প্রহর গুনছেন রেনু খানম। তিনি সারাদিন ভেবেছেন আর কতদিনে বা তিনি বেঁচে থাকবেন। শুধু শুধু নিজের জেদ পূরণ করতে গিয়ে ছেলের সারা জীবন নষ্ট করার কোনো মানে হয় না। ছেলের পছন্দের মেয়ের সাথেই বিয়ে করিয়ে দিবেন। রাত 12টা, ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে মধ্যরাতের। রেনু খানমের চোখ লেগে এসেছে মাত্র। এমন সময় ড্রয়িং রুমে টেলিফোন বেজে ওঠে। তন্দ্রাভাব কেটে যায় তার। দুলতে দুলতে এগিয়ে গিয়ে টেলিফোন রিসিভ করতেই ওপাশ থেকে ফিজার কণ্ঠ ভেসে আসে। হ্যালো আন্টি। রেনু খানম অচেনা কণ্ঠে আন্টি ডাক শুনে বিরক্তি নিয়ে বলেন। কে বলছো? জি, আমি ফিজা, ইনান স্যারের অফিসের বিয়ে। ফিজার নামটা শুনে রেনু খানমের মুখ গম্ভীর হলেও তিনি হাসি হাসি ভাব নিয়ে বলেন। বলো মাফিজা, এত রাতে ফোন দিলে যে? আন্টি, স্যার সেন্সলেস হয়ে গিয়েছে, আমি তাকে পপুলারে ভর্তি করিয়েছি, আপনি কি আসবেন? চমকে উঠেন রেনু খানম, কাপা কাপা কণ্ঠে বলেন। কি কি বলছে এসব ফিজা? ইনান সেলসেস হবে কেন? আমি জানি না আন্টি, আপনি কি আসবেন? আমি এক্ষুনি আসি। ছেলের অসুস্থতার কথা শুনে তার মা যাবে না তো কে যাবে শুনি? টেলিফোনটা রেখে ছুটে বের হন বাড়ি থেকে। ড্রাইভার নেই, তিনি নিজে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। হসপিটালের বেডে শুয়ে আছে ইনান। খানিকক্ষণ আগে ওর জ্ঞান ফিরে এসেছে। চোখ খুলে দুপাশে নিজের দুই প্রিয় মানুষকে দেখে প্রথমে চমকে উঠলেও নিজেকে সামলে নেয়। চুপচাপ মাথা ঘুরিয়ে দুজনকে এক পলক করে দেখে আবারও চোখটা বন্ধ করে নেই। রেনু খানম ছেলের দিকে আরও খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখ তুলে তাকান ফিজার দিকে।
ফিজার চোখ মুখ শুকিয়ে গিয়েছে। রেনু খানম বুঝতে পারেন ফিজা কেঁদেছে খুব। মনে মনে হিংসে হলেও তার চেয়ে বেশি খুশি হয়। এগিয়ে গিয়ে ফিজার একটা হাত ধরে বলেন, এই যে ফিজা, আমার সাথে একটু এসো, তোমার সাথে কথা আছে আমার। রেনু খানমের ডাকে ফিজার ফুঁসকিরে আমতা আমতা করে বলে, আমাকে কিছু বলছেন আন্টি? রেনু খানম মুখটা গম্ভীর করে বলে, তোমাদের মতো আজকালকার মেয়েদের নিয়ে অনেক জ্বালাই আছে বুঝলে। ওপরে ওপরে এমন ভাব করো যেন কিছুই বোঝো না, অথচ সব ঠিকই বোঝো। আমার সাথে এসো, কথা আছে। কথাটা বলে রেনু খানম ফিজার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসেন সোফায়। দুজনের নীরব। এমন সময় ফিজা বলে ওঠে, আন্টি কিছু বলবেন? উনি তো সে তখন থেকে চোখ বন্ধ করেছে, একটু ডেকে কথা বলতাম। কোনো সমস্যা হচ্ছে কি না জানতে হবে তো। রেনু খানম ঝাঁঝালো কণ্ঠে বলেন, উফ, এই মেয়ে আমাকে বারবার আন্টি বলছো কেন? আমার ছেলের বউ হবে বা হয়তো হয়ে গিয়েছো, সেই হিসাবে আমাকে মা বলবে। ফিজা স্বাভাবিকভাবে বলে, সেটা পরের বিষয় আন্টি, এখন ওসব কথা থাক। আপনি কি বলবেন বলুন, আমি জবাব দিচ্ছি। ইনান সেন্সলেস হলো কি করে? ফিজা কোয়ার্টারের ঘটনা খুলে বলে। সব শুনে রেনু খানম বলেন, অতিরিক্ত টেনশনের চাপের কারণে ওর হয়তো মাথা ব্যথা শুরু হয়েছিল, সেখান থেকে সেন্সলেস হয়ে গিয়েছে। জি ডাক্তার, ও তাই বলেছে। সে বুঝেছি। এখন তুমি বলো, তোমরা যা শুরু করেছো তা কি ঠিক? তোমাদের বিবাহ হয়নি, অথচ তোমরা এখনই একই ছাদের নিচে থাকতে শুরু করে দিয়েছো। ছি ছি ছি। রেনু খানমের কথাটা ফিজার প্রচণ্ড খারাপ লাগে। সে ভাবতেই পারেনি রেনু খানমের কথাবার্তা এমন হবে। নিজেকে শান্ত করে শক্ত কণ্ঠে জবাব দেয়, আন্টি, পজিটিভভাবে বিষয়টা দেখলে পজিটিভ, আর নেগেটিভভাবে দেখলে নেগেটিভই। যার যেমন মন মানসিকতা আর কি। রেনু খানম শান্ত হন। রাগ আর অহংকারকে একপাশে সরিয়ে রেখে কোমল কণ্ঠে বলেন, আচ্ছা মা, তোমার বাসায় কে কে আছেন? ফিজা ছোট্ট করে জবাব দেয়, কেউ নেই। মানে আমি না শুনলাম তোমার মা হসপিটালে আছে, তিনি কি সুস্থ হননি? ফিজা ফুফিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, তিনি আজ সকালে মারা গিয়েছে আন্টি। স্তব্ধ হয়ে যান রেনু খানম। ফিজাকে নিজের বুকে টেনে নিয়ে বলেন, কাঁদিস না মা, তোর এক মা গিয়েছে তো কি হয়েছে, আরেকটা মা আছে তো। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ইনান ঘুমিয়ে পড়েনি। সে কান খাড়া করে শুনছিল ওর মা আর ফিজার কথা। ইনান অবাক হয়ে ওর মায়ের আচরণে বিড়বিড় করে নিজেকে নিজেই বলে, বুঝলে ইনান, মেয়েদের মন বোঝা নয় রে সোজা। এদের উপরে এক রূপ, ভেতরে আরেক রূপ। এদের বলা কথাগুলো বিষাক্ত হলেও মনটা ভীষণ নরম। ড্রয়িং রুমের সোফায় বসে আছে ইনান। ওর সামনেই ফিজাকে জড়িয়ে ধরে আছে রেনু খানম। ফিজা চোখ জোড়া ইনানের উপর নিবদ্ধ। ইনানও ফিজার দিকে করুণ চোখে তাকিয়ে ওর মাকে বলে, মা, এভাবে আর কতক্ষণ আমার বউটাকে জড়িয়ে ধরে থাকবে? এবার তো একটু আমাকে সুযোগ দাও, আমি একটু জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দেই। ছেলের কথা শুনে মিটি মিটি হাসে রেনু খানম। আর ফিজা লজ্জায় হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেলে। ইনান আবারও বলে ওঠে, কি হলো মা? প্রথমে মেনেই নিতে চাইলে না, আর এখন বৌমাকে ছাড়ছই না। বলি, বউটা যে আমার, ভুলে গেছো? রেনু খানম ধমকের সুরে বলে ওঠেন, চুপ বেয়াদব, বিয়ে হয়নি তোদের এখনো। যা ঘরে গিয়ে ঘুমা, ফিজা আমার সাথে ঘুমাবে আজ। ইনান অসহায় চাহনিতে ওর মায়ের দিকে তাকালেও মনে মনে খুশি হয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। এমন সময় পেছন থেকে ফিজা বলে ওঠে, গুড নাইট হবু হাজবেন্ড। ইনান মুখটা পেঁচার মতো করে বলে, গুড নাইট হবু বউ, সরি, আমার মায়ের হবু বৌমা। রাফি, রাফি শুনছো? রামিসার ডাকে ঘোর কাটে নেশায় বুঁদ হয়ে থাকা রাফি। এক পলক রামিসার দিকে তাকিয়ে খেকিয়ে উঠে, এই কি হয়েছে তোমার? এভাবে ডাকাডাকি করছো কেন? ডাকে কি আর করছি সাধে? অনেকদিন তো হলো কক্সবাজার এসেছি। আমাকে নিয়ে তুমি তো ঘর থেকে বেরই হলে না। সারাদিন নেশা করে কাটিয়ে দিচ্ছ। আমার কাবিনের টাকাটা তো অলরেডি শেষের মধ্যে। এভাবে কাবিনের টাকা শেষ করলে আমার তো কিচ্ছু থাকবে না। রাফি রক্ত চক্ষু নিয়ে রামিসাকে বলে, দেখো রাশিমা, তুমি আমার স্ত্রী, তোমার টাকা আমি নিয়ে খেতেই পারি। ভুলে যেও না, আমিও তোমায় খাওয়াবো। আমার মাথা গরম না করে যাও তো ঘুমিয়ে পড়ো। রামিসা আর কথা বাড়ায় না। গত দুদিন হলো শরীরে ভীষণ ব্যথা। রাফির সাথে তর্ক করায় খুব মার খেয়েছে।
পুনরায় আর মার খেতে ইচ্ছে হলো না তার। বিছানার দিকে চলে যায় সে, আর নিজেই নিজেকে তাচ্ছিল্যের সাথে বলে, হায় রে কপাল, এই বুঝি প্রকৃতির প্রতিশোধ। যার কাছে আগে ছিলাম তখন বুঝিনি কেমন ছিলাম। নিজে ভরি ভরি গহনার ভারে অসুখী মনে হয়েছিল। ভেবেছিলাম রাফির কাছে ভালো থাকবো। মিথ্যা ভালোবাসা আর সুখের জন্য ইনানকে ছেড়ে রাফির হাত ধরলাম। আর এখন মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। প্রেমিকা স্বামী কখনো এক হয় না। চাপা স্বরে কেঁদে উঠে রামিসা। বিছানায় শুয়ে পড়তে যাবে, অমনি রাফি ওর একটা হাত চেপে ধরে বলে, এই যে বউ, এভাবে শুয়ে পড়ছো কেন? চলো না ঘুরে আসি। রামিসা কাতর কণ্ঠে বলে, না রাফি, আজ আর নয়। আমাকে মেরে তুমি প্রচণ্ড আহত করেছো। আমি উঠতেও পারছি না। রাফি রামিসার মুখ থেকে না শব্দটা শোনা মাত্র ঠাস ঠাস করে থাপ্পড় মেরে গর্জন করে বলে, তোর মুখ থেকে আমি না শুনতে চাই না। তোর মতো পতিতা ভান্ডার মুখ থেকে আর যাই হোক শুনতে ঘৃণা করে। রামিসা নিজেও রেগে যায়। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, রাফি, মুখ সামলে কথা বলো। আমি তোমার স্ত্রী, আর সেই আমাকেই কিনা রাস্তায় ওইসব নোংরা মেয়ের সাথে তুলনা করছো। রাফি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ওলে বাবালে, আমার বউ হতে আসছেন, হা হা হা। তোর মতো মেয়ে আর যাই হোক বউ হওয়ার যোগ্য না রে। তোদের নিয়ে সংসার হয় না। ইনানকে আমি ঘৃণা আর হিংসে করতাম। ক্লাসের সবচেয়ে বখাটে ছেলে হয়েও ও ফার্স্ট হলো, আর আমি বারবার দ্বিতীয়। প্রচণ্ড রাগ হতো। ক্ষতি করতে গিয়েছি, তবে নিজেই মার খেয়ে রক্তাক্ত হয়ে ফিরেছি। সব দিক দিয়ে ও পারফেক্ট ছিল। মারামারি, পড়াশোনা, সব দিক দিয়ে হিংসে জ্বলে পুড়ে সুযোগ খুঁজে গিয়েছি, আর পেলামও। ওর বাবা মারা যাওয়ার পরে ও ভালো হয়ে গেল, তোকে বিয়ে করলো, ব্যাস তোকে পটিয়ে ওই শালা ইনান এর নাক কেটে দিলাম, হা হা হা। এক নাগারে কথাগুলো বলে রাফি বিছানার উপর করে শুয়ে পড়ে। রামিসা রাফির কথা মতো বাকরুদ্ধ হয়ে কতক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে দ্রুত মোবাইলটা নিয়ে ব্যালকনিতে যায়। হাতে হাত রেখে ছাদে কিনারায় দাঁড়িয়ে আছে ইনান আর ফিজা। ইনান বাচ্চাদের মতো ফিজার হাতের আঙ্গুরগুলো নাড়াচাড়া করতে করতে বলে, এই যে মিস ফিজা, তখন তো দেখলাম ভালো শাশুড়ির বুকে শুয়ে থাকলে। বলি বরকে তো দেখবে না কে? ফিজা মৃদু কণ্ঠে বলে, বিয়ে হয়নি আমাদের এখনো স্যার। বিয়ে হোক, সব কিছু না হয় হালালভাবেই হবে। তবুও ফিজা, এতে কাছে নিজের হবু বউকে পেয়েও একটু চুমু খেতে পারছি না, কেমন আফসোস হচ্ছে। করে নিন, সমস্যা নেই। আর এখন চলুন নিচে যাই। কতক্ষণ আর ছাদে দাঁড়িয়ে থাকবো? ঘুমাই চলুন, আগামীকাল আবার অনেক ঝামেলা আছে। ইনান ভ্রু নাচিয়ে বলে। ঝামেলা? কিসের ঝামেলা? ফিজা লজ্জা ভাব নিয়ে বলে, বারে, কাল আমার আপনার বিয়ে না, কত কাজ। ইনান ফিজাকে নিজের কাছে টেনে এনে একটা হাত ওর কাঁধের উপর রেখে ফিস ফিস করে বলে, বধূ, তুমি আমার হবে? আমি বিশ্বাস করতে পারছি না। পারবেন পারবেন ইনান সাহেব। যাই হোক, এবার একটা কথা বলুন তো। হ্যাঁ বলো, কি কথা? আপনি তখন এভাবে চিৎকার করছিলেন কেন? প্রথমে আমি আপনাকে ধরতে গিয়ে ভয় পেলেও পরে অ্যাম্বুলেন্সে চোরের মতো টিপ টিপ করে চোখ খুলে তাকাতে দেখে অনেকটাই আন্দাজ করে নিয়েছি। বাকিটা আপনি বলবেন। ইনান সামান্য কেসে বলে, তুমি শিওর দিচ্ছ? তো আমি স্পষ্ট দেখেছি, চোরের মতো টিপ টিপ করে চোখ খুলে দেখেছিলেন। সত্যি বলুন, কেন এমন করেছেন? ইনান ফিজাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে বলে, কয়েকদিন হলো মা, মেয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না, আর তিনি কিছুতেই তোমাকে পুত্রবধূ হিসেবে মানবেন না। তাই ভাবলাম একটা নাটক করে, এতে মা আমার উপর আর রাগ করতে পারবে না, সাথে আমাকে তুমি কতটা ভালোবাসো সেটাও দেখতে পাবে। ফিজা মুখ ভেঙচি কেটে বলে, আপনাকে আমি ভালোবাসি না, বুঝলেন? সব আপনার অনুমান। ইনান ফিজার থুতনিতে হাত রেখে বলে, সেটা আমি জানি, তুমি মুখে না বললেও তোমার অন্তরে ঠিকই জবাব দিচ্ছে। তাই নাকি? কই, আমি তো শুনতে পাচ্ছি না। ওটা তুমি শুনতে পাবে না ফিজা। চলো নিচে যাই, মা আবার খুঁজতে আসবে। ইনান চলে যেতে নিবে, অমনি ফিজা ইনানের হাতটা চেপে ধরে, নিজের দিকে টেনে নিয়ে যায়। তারপর চোখে চোখ রেখে বলে, এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন ইনান? কোথায় তোমায় এড়িয়ে গেলাম ম্যাম? এই যে আমাকে একা রেখে চলে যেতে নিয়েছিলেন। আজব তো, তোমাকে তো আমি আমার সাথে যেতে বলছি। ফিজা মুখটা ঘুমরা করে বলে, আপনি মোটেও রোমান্টিক না ইনান।
ইনান ফিজা দুগালে হাত দিয়ে চাপা স্বরে বলে, এই যে হবু বধূ, তুমি সঠিক কি বলতে চাইছো বলো তো? আমাকে কোলে করে নিয়ে চলুন। হসপিটালে আমাকে বেশ জ্বালিয়েছেন, এখন থেকে আমি জ্বালাবো আপনাকে। হা হা হা, এটাকে জ্বালানো বলে? এসো এসো, তোমার মতো তুলের বস্তুকে আমি এক হাতেই নিয়ে যেতে পারবো। ইনান ফিজাকে কোলে নিতে যাবে, অমনি ফিজা বাধা দেয়। মৃদু রাগ দেখিয়ে বলে, আমাকে তুলোর বস্তা বা আঠার বস্তা ভেবে নয়, নিজের বউ হিসাবে ভালোবেসে করিনি, নয়তো দরকার নেই। আচ্ছা এসো। কোলে তুলে নেয় ইনান। ফিজাও গলা জড়িয়ে ধরে হুকুম দেয়, চলুন জনাব, ঘরে যাই। ফিজাকে ওর বরাদ্দকৃত ঘরে রেখে ইনান ফিরে আসে ঘরে। বিছানায় শুয়ে বার কয়েক এপাশ ওপাশ করে উঠে বসে। চারিদিকে তাকাতে থাকে। এ ঘরেই ছিল তার প্রথম স্ত্রী। এ ঘরে কোনায় কোনায় মিশে আছে তাদের ভালোবাসার চিহ্ন। অথচ আগামীকাল অন্য কেউ এ ঘর দখল করবে। মনটা খারাপ হয়ে যায়। তবে পরক্ষণে নিজের মাথায় নিজেই চাটি মেরে বলে, ধুর ইনান, কি সব ভাবছিস? রামেশা পরদের মতো মেয়েদের নিয়ে ভাবিস না। ওরা এমনই, ওদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এই ঘরে তো পরের দিন ওই ঘরে। তোর প্রিয়তমা হবু বউকে আপন করে নে, সুখী হবে। নিজের মনকে বুঝ দিয়ে আবারও শুয়ে পড়ে ইনান। এমন সময় বিপ বিপ শব্দে ওর ফোন কেঁপে ওঠে। কেউ কল দিয়েছে। খানিকটা বিরক্তি নিয়ে কলটা রিসিভ করতেই পাশ থেকে ভেসে আসে রামিসার কণ্ঠ। ইনান, আমি প্রতারণার শিকার হয়েছি। রাফি তোমার ওপর প্রতিশোধ নিতে আমাকে ধোকা দিয়ে বিয়ে করে নিয়েছে। আমি ফিরতে চাই তোমার কাছে। ইনান শান্তভাবে রামিসার কথা শুনে ধীর কণ্ঠে বলে ওঠে, মিস রামিসা, আমি ভেবে রেখেছিলাম আমি তোমাকে ফেরাবো। তুমি যতক্ষণ সন্তানের মা হয়েই ফেরো না কেন? সত্যি বলছি ইনান, তুমি আমাকে ফিরিয়ে নেবে? আমি আজই ফিরবো তোমার কাছে ইনান। আমি আর একটা মুহূর্তে রাফির সাথে থাকতে চাই না। আমি তোমার কাছে যাব। ইনান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ওরে বাবা, বললাম আর বিশ্বাস করে নিলে রামিসা? বিশ্বাস জিনিসটা বুঝি এতটাই সহজ হয়ে গিয়েছে? ফ্যাকাশে হয়ে আসে ব্যালকনিতে হাসি মুখে দাঁড়িয়ে থাকা রামিসার। আমতা আমতা করে বলে ওঠে, কি বলতে চাইছো ইনান? তোমার মতো ছেলেকে কে বা না কে বিশ্বাস করবে? তুমি এত ভালো ছেলে যে কেউ কল্পনাও করতে পারবে না। ও আচ্ছা, তাহলে জনাবা, আপনি আমাকে ছেড়ে গেলেন কেন? আমি তো ভালোই ছিলাম। নাকি রাফির সাথে লটর পটর শুরু হওয়ার পর আমি খারাপ আর রাফি সাধু হয়ে গিয়েছিল? রামিসা চুপ হয়ে যায়। ইনান আবারও বলতে থাকে, আর এখন প্রেক্ষাপট ভিন্ন। রাফির আসল চেহারা দেখে ফেলেছেন নাকি শরীরে বাটাম ফাটিয়েছে? অবশ্য তা ঘটতেই আজ হোক কিংবা কাল। এত পরিমাণ মদ যে গিলতে পারে তার কি আর হোশ থাকে? রামিসা এক মনে ইনানের কথাগুলো শুনে, তারপর ভাঙা ভাঙা গলায় জবাব দেয়, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না ইনান? আমি সত্যি ভালো হয়ে যাব। দেওয়া যেত, তবে অফিসে সেদিন যেভাবে খামচিয়ে মেরে কেবিনের টাকা নিয়ে নিজের দ্বিতীয় হাজবেন্ডকে আমার চোখের সামনে দিয়ে দুলিয়ে দুলিয়ে চলে গেলে বলো, তারপর কি আর তোমায় ফেরানো যায়? ইনান, আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। ভুল একবারই করে, যে ভুলের মাসুলগুলো আজীবন দিতে হয় তুমিও দিবে। আর হ্যাঁ, তোমার চেয়ে শতগুণ সুন্দরীকে বিবাহ করেছি। দোয়া করবে, ও সরে হিংসা করবে কেমন? কলটা কেটে দেয় ইনা। এমন সময় দরজায় কেউ ঠক ঠক শব্দ করে। ইনান শব্দটা শুনে দ্রুত বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে ফিজা। ইনান একগাল হেসে বলে, এ কি, আমার মায়ের হবু বৌমা আমার ঘরে এত রাতে নক করে কেন? ফিজা ইনানের কথার জবাব না দিয়ে মুখটা গম্ভীর করে পাশ কাটিয়ে ঘরে ঢুকে বিছানার উপর বসে। ইনান দরজা লাগিয়ে দিতে গিয়েও থেমে যায়। দরজাটা খুলে এগিয়ে এসে বসে ফিজার পাশে। তারপর বলে, ফিজা, জবাব দিল না যে? ফুফিয়ে কেঁদে উঠে ইনানকে জড়িয়ে ফিজা।
ইনান ফিজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে। কাঁদছো কেন ফিজা? মন খারাপ? ফিজা নাক টেনে জবাব দেয়। মাকে ভীষণ মনে পড়ছে না। আমার একলা ঘরে থাকতে ভয় করছে। দম বন্ধ হয়ে আছে আমার। আমি একা ঘরে থাকতে পারবো না। ইনান নিজের থেকে ফিজাকে ছাড়িয়ে নিয়ে বলে। মায়ের ঘরে যেতে মা দেখতে কি ভাববে বলো তো? ফিজা মুহূর্তে নিজের চেহারা বদলে ফেলে রাগান্বিত কণ্ঠে বলে। ওই, আমি তোর মায়ের হবু বৌমা হলে তোর কি শুনি? আমি তোর হবু বউ। বেশি কথা বলে আজই এক্ষুনি বিয়ে করে নেব। নরমভাবে কথা বলে দেখে মাথায় উঠে গিয়েছিস। দু গালে দুটো থাপ্পড় মেরে সোজা করে দেব। আরে শান্ত হও। তুমি না একটু আগে কাঁদলে, এখন আবার এমন হলো কিভাবে? আমি মেয়ে, আমি নরম গরম আর ধৈর্য সব কিছু নিয়ে তৈরি। যেমন নরম তেমন গরমও আমি। চুপচাপ বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়ছি। ইনান নিজেকে আরো ঠান্ডা করে ফিজার মাথায় হাত রেখে শীতল কণ্ঠে বলে। ফিজা, রেগো না বধূ। তুমি রাগলে আমি কেঁদে দেই। তার বলেছিলাম কি আমি ঠান্ডা সহ্য করতে পারি না। তুমি প্লিজ এত বড় একটা বিছানায় একটা কোনায় আমি জায়গা দাও না প্লিজ। ঠিক আছে, তবে সাবধান। মনে কোনো শয়তানি নিয়ে আমাকে স্পর্শ করবেন না। ঠিক আছে, তবে চলো শুয়ে পড়ি। দাঁড়ান, আবার কি হলো? দরজাটা লাগিয়ে দিয়ে আসুন। না, আবদ্ধ ঘরে অভিহিত নারী পুরুষকে শয়তান ভর করে বেশি। খোলা থাক, চলো শুয়ে পড়ে। পাশাপাশি শুয়ে আছে দুজন। ইনানের চোখে ঘুম এলেও ফিজার চোখে নেই। ছটফট করতে থাকে বিছানায়। বারবার ওর চোখে ভেসে উঠছে ওর মায়ের হাসি মাখা মুখ। ফুফিয়ে কেঁদে উঠে আবারও। এমন সময় ইনান চোখ দুটো বন্ধ করে বলে। আজ সান্ত্বনা দেব না, দিলেই তুমি জড়িয়ে ধরবে। আজ রাতটা কেঁদে নাও। আগামীকাল থেকে দুই চোখে আমি আর এক ফোঁটা পানি দেখতে চাই না। ইনানের সাথে কথা বলে শেষ করে রামিসা পেছন দিকে ফিরতে দেখে রাফি দাঁড়িয়ে, হাতে বেল্ট। ভয়ে শিউরে উঠে রামিসা বলে। এ কি রাফি, তুমি ঘুমাওনি? ঘুমাবো কি করে বলো? বউ যদি তার প্রাক্তনের সাথে লটর পটর করতে শুরু করে, তবে স্বামী হিসাবে কি আর ঘুম হবে? রাফি, তুমি যে ভাবছো তা নয়। রাফি রামিসার চুলের মুঠি ধরে গর্জন করে উঠে বলে। আমি যা ভাবছি তাই ঠিক সবাই শুনেছি। আমাকে ইনানের মতো ভালো ভাববি না। আমি মুখোশ পরিহিত ভালো। ঘরে চলো, তোর পিঠের চামড়া আমি তুলে নিব। ভোর রাতে রেনু খানমের ঘুম ভেঙে যায়। নিজের ঘর থেকে বেরিয়ে ফিজার ঘরের দিকে এগিয়ে যান। তবে ফিজাকে না দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে যান ছেলের ঘরের দিকে। দরজা খোলা বিছানায় একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে ইনান, আর একপাশে শুয়ে আছে ফিজা। ছেলে মেয়েকে এভাবে শুয়ে থাকতে দেখে রেনু খানম মনে মনে বলেন। না, এভাবে আর এদের কষ্ট দেওয়া ঠিক না। আজই বিয়েটা দিয়ে দেব। সকাল 12টা। ড্রয়িং রুমের সোফায় বর বসে আছে ইনান আর ফিজা। একটু আগের কাজে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গিয়েছেন। এমন সময় ফিজা বলে ওঠে। এই যে শুনছেন? হ্যাঁ বলো বউ। ঘরে যাবেন না? এইভাবে আর কতক্ষণ সোফায় বসে থাকবো? একটু তো বসে থাকতেই হবে প্রিয়। আমাদের মেকআপ পাগলে লিজার বাসর সাজাতে ব্যস্ত। ইনান ফিজার কথা বলার মাঝেই লিজা দোতলা থেকে চিৎকার করে ওঠে। ভাবি, ও ভাবি, ভাইয়ার কোলে করে উপরে এসো, তোমাদের বাসর সাজিয়ে ফেলেছি। লিজার এমন চিল্লিয়ে বাসর সাজিয়ে ফেলেছে কথাটা কানে আসতেই ফিজা লজ্জায় মুখটা ঢেকে ফেলে। আর ইনান গম্ভীর চাহনিতে লিজার দিকে চেয়ে বলে। তোর বুদ্ধি কবে হবে লিজা? এভাবে এসব চিলিয়ে বলে কেউ? তোর লজ্জা শরম কবে হবে বলতো? ওসব লজ্জা শরম তুমি ধুয়ে খেও। এই দ্রুত ভাবিকে কোলে করে নিয়ে রুমে এসো। আমি খালা আর মাকে রুমে আটকে রেখেছি তোমাদের এই সুযোগ দিতে। কি বলিস এগুলো? তোর ভাবি কি ন্যাংরা যে কোলে করে নিয়ে যেতে হবে? ভাবি, ও ভাবি, দেখো দেখো ভাইয়া তোমায় কি বললো, তুমি কিছু বলবে না? ইনান লিজার দিক থেকে চোখ ফিরিয়ে ফিজার দিকে তাকায়। ফিজা ওর দিকে রাগী চোখে চেয়েছিল। এমন সময় লিজা বলে ওঠে। ভাবি আসবে নাকি বাসর ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়বো? তোমাদের কি কপাল দুপুর 12টা থেকে বাসর করবে? আজ আর বের হতে হবে না। ফিজা ইনানকে ইশারা করে কোলে নিতে বলে। বেচারি ইনান বউয়ের রাগী চোখকে এড়িয়ে যেতে পারে না। কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ঘরে দরজার সামনে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে লিজা। ইনান রুক্ষ কণ্ঠে বলে। সামনে থেকে দূর হ। কোল থেকে তোর ভাবিকে নামাতে হবে জলদি।
আমি আর পারছি না। না না ভাইয়া, তা বললে হবে না, খরচা আছে বুঝলে, খরচা। ইনান অবাক হয়ে বলে, কিসের খরচা? বাসর ঘর সাজালাম, তোমার বউকে মেকআপ করিয়ে একদম পরি বানিয়ে দিলাম, কত কষ্ট করে গোলাপ ফুলের কাঁটা পরিষ্কার করেছি, এসবের একটা পারিশ্রমিক আছে না? ইনান বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগেই ফিজা ইনানের গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, ইনান, লিজা যা চায় দিয়ে দাও, বেচারি বেশ কষ্ট করেছে। ইনান রুক্ষ কণ্ঠে বলে, একটা পয়সাও দেব না। লিজা দূর হ তুই সামনে থেকে। যদি সামনে থেকে যেতে আর 1 সেকেন্ড দেরি করিস তবে তোকে আমি পার্লার বানিয়ে দিব না। ইনানের রুক্ষ কণ্ঠ সাথে পার্লার না বানিয়ে দেওয়ার হুমকিতে লিজা দমে যায়। ধীর পায়ে দরজার সামনে থেকে সরে যেতে ইনান হুড়হুড় করে ঘরে ঢুকে ফিজাকে খাটে বসিয়ে দিয়ে কিছু বলতে যাবে, তার আগে ফিজা রুক্ষ কণ্ঠে বলে, ইনান যাও ফার্স্ট, লিজা যা চাইবে তাই দিয়ে ঘরে আসবে, নয়তো তোমার খবর আছে। অজ্ঞতা ইনান আবারও বেরিয়ে এসে দাঁড়ায় লিজার সামনে। বেচারির চোখ ছলছল করছিল। এমন সময় ইনানকে দেখে মুখটি ঘুরিয়ে নিয়ে চলে যাবে, অমনি ইনান লিজার হাতটা ধরে বলে, এই লিজা কই যাস? লিজা অভিমানী কণ্ঠে বলে, তোমাকে বলবো না, তুমি পচা, আমাকে ভাবির সামনে অপমান করলে, আমি আর জীবনেও তোমার বাড়ি আসবো না, তোমার থেকে পার্লারও বানিয়ে নেব না। ইনান লিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে পাগলি, তুই বুঝতে পারছিস না? কোলে তোর ভাবি ছিল, ও খুব ভারী কষ্ট হচ্ছিল, তাই তোকে ধমকে দিয়েছি। বল কি চাস তুই? আপাতত 50,000 দিয়ে দাও। ইনান পকেট থেকে ব্যাংক চেক বের করে লিজার হাতে দিয়ে বলে, সিগনেচার করা আছে, টাকার অঙ্ক বসিয়ে ব্যাংকে নিয়ে নিস। এখন যা ভাগ। লিজাকে বিদায় করে ঘরের দরজা বন্ধ করে এগিয়ে যেতে থাকে ফিজার দিকে। ইনানকে এভাবে শয়তানের হাসি দিয়ে এগিয়ে আসতে দেখে ফিজা নিজেকে গুটিয়ে নেয়। বিছানার চাদর খামচে মেরে ধরে আমতা আমতা করে বলে, এই, আপনি আমার শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসছেন কেন? ইনান বাঁকা হেসে বলে, বারে নতুন বইয়ের দিকে এগিয়ে যাব না তো কি করব শুনি? কি করবেন জানি না, তবে এভাবে আমার দিকে এগিয়ে আসবেন না, আমার কেমন যেন লজ্জা করছে, সাথে ভয়। ইনান এগিয়ে গিয়ে বিছানায় একপাশে বসে ফিজার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, এই দেখো তোমার একটা হাত চেপে ধরলাম, এখন কি কোনো ভয় লাগছে? ফিজা নিশ্চুপ। ইনান আবারও বলে ওঠে, এই যে বধূ, কথা বলছো না কেন? এখন কি তোমার লজ্জা লাগছে? ফিজা আমতা আমতা করে বলে, না, কেমন যেন সাহস বেড়ে যাচ্ছে আমার। তবে এভাবে আমতা আমতা করছে কেন? তাকাও না আমার দিকে। ফিজা লাজুক হেসে চোখ তুলে তাকায় ইনানের দিকে। দুজোড়া চোখ একে অপরকে দেখছে পলকহীনভাবে। এমন সময় ইনান ফিজার কপালে চুমু দিয়ে বলে, শোনো ফিজা, আমার অতীত তুমি জানো। তোমার আগে আমার জীবনে আর একটা মেয়ে এসেছিল, তাকে আমি ভালোবাসতাম। জীবনের প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে ফিজা শিউরে উঠলেও স্বামীর মুখ থেকে তার অতীতের কথা শুনতেই খ্যাপা বাঘিনীর মতো ফোঁস করে উঠে বলে, এই না, তোমাকে এই মুহূর্তে ওই চুন্নির নাম নিতে কে বলেছে শুনি? ভুলে ওসব অতীত মনে করাতে আসবে না আমায়। আমি জানতে চাই না ওসব। আজ এই মুহূর্ত থেকে তোমার বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়েই এক আমি থাকতে চাই। আমাকে ব্যতীত আর কাউকে ভালোবাসার কথা শুনলে তোমার খবর আছে। ইনান স্বভাব সুলভ ফিজার গাল দুটো আলতো করে টেনে দিয়ে বলে, এই তো বধূ আমার রেগে গিয়েছে এবং অধিকারও খাটাচ্ছে। আমি এমনটাই চাই, জোর করে অধিকার আদায় করে নিতে হয়, বুঝলে? ইনানের কথা শুনে মুহূর্তের মাঝে ফিজা নরম হয়ে যায়। লজ্জায় নিজের মুখটা দুহাতে ঢেকে বলে, ধুর, আপনিও না, আমাকে রাগিয়ে দিয়ে কি না কি বলিয়ে নিলেন। ইনান ফিজার হাত দুটো সরিয়ে দিয়ে বলে, আরে লজ্জার কি আছে ফিজা, চলো নতুন জীবন শুরু করি। পশুর মতো রামিসাকে মেরে মেঝেতে ফেলে রেখেছে রাফি। টানা 3 ঘন্টা রাফির হাতে বেল্ট দিয়ে মার খেয়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে গিয়েছে রামিসা। এমন সময় বিছানার উপর থেকে বিজয়ের হাসি দিয়ে রাফি বলে ওঠে, তুই ভুলে যাবি না, আমি পুরুষ, তোর আগের স্বামীর মতো কাপুরুষ নয় যে বউ পরকিয়া করে জেনেও টু শব্দ করব না। তোর এত বড় কলিজা, তুই আমাকে বিয়ে করার পরও আবার ওই ইনানের কাছে ফিরে যেতে চাস? রাফির কথা শুনে রামিসার মনটা বিষিয়ে ওঠে। চোখ দুটো বন্ধ করতে ভেসে আসে ইনানের সাথে কাটানো সেই হাসি খুশি মুহূর্তগুলো। সহ্য করতে পারে না রামিসা। দ্রুত চোখ খুলে মেঝে থেকে উঠে দাঁড়ায়। কাঁপা কাঁপা কণ্ঠে রাফিকে বলে, রাফি প্লিজ আমাকে একটু ধরো, আমার পুরো শরীর জুড়ে ব্যথা,
আমাকে একটু বাথরুমে নিয়ে চলো। রাফি খেকিয়ে ওঠে। চুপ কর, তোর মতো নষ্টা শরীরে আমি হাত দিতেও ঘৃণা বোধ করছি। আরে ইনানকে তোর ভালো লাগেনি বলে তাকে ছেড়ে আমার কাছে এসেছিলে, আবার অমনি যে আমি পুরনো হলাম তখন আবার ইনানের কাছে যাবে? তোর মরে যাওয়া উচিত। রামিসা মুখটা কালো করে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে বাথরুমের দিকে। এদিকে রাফির কথায় রামিসা কোনো জবাব না দেওয়ায় রাফি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বিছানা থেকে লাফিয়ে উঠে শরীরের সমস্ত শক্তি দিয়ে রামিসার পেটে লাথি মারে। আকস্মিক আঘাতটা রামিসা সামলে নিতে না পেরে মেঝেতে ধপাস করে পড়ে যায়, সাথে গগন ফাটানো চিৎকার করে ওঠে। আ রামিসা চিৎকারে রাফি বেশ মজা পায়। হাসতে হাসতে হাতে বেল্ট তুলে নিয়ে এগিয়ে এসে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করতে শুরু করে। নেশায় এতটাই বুঁদ হয়েছিল রাফি খেয়াল করেনি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে রামিসার মাথা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছিল। আবারও 30 মিনিট রামিসাকে মেরে ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে বসে, তারপর ডাক দেয়। রাশিমা, এই রাশিমা, কথা বলছিস না কেন? রামিসার কোনো উত্তর নেই। রাফি রেগে গিয়ে হুঙ্কার ছেড়ে ডেকে ওঠে। রাশিমা, এই রাশিমা, কথা বলছিস না কেন? আমার কিন্তু রাগ হচ্ছে, আবারও পিটাবো কিন্তু। তবুও রামিসার কোনো সারা শব্দ হেলদোল না দেখে ভয় পেয়ে যায় রাফি। দ্রুত বাথরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এসে রামিসার দিকে তাকাতেই চমকে ওঠে। পুরো ফ্লোর জুড়ে রক্তের বন্যা বয়ে গিয়েছে। থরথর করে কাঁপা হাতে রামিসার নাকের কাছে দুটো আঙ্গুল নিয়ে গিয়ে অনুভব করতে চেষ্টা করে রামিসার নিঃশ্বাস নিচ্ছে কিনা। তবে না, রামিসা রাফির লাথিটা খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার খানিকক্ষণ পরই মারা গিয়েছে। স্তব্ধ হয়ে বসে আছে রাফি বিছানায়। এসির মাঝেও ঘাম দিয়ে গোসল করে ফেলেছে ও। চোখ দুটো স্থির হয়ে আছে ফ্যানের দিকে। ঘুম ভেঙে যায় ইনানের। বেডের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে এক পলক সময় দেখে নিয়ে উঠে বসে। রাতে ফিজা লাইট বন্ধ করতে নি রেখে তেমন একটা ঘুম হয়নি ওর। ঘুম ঘুম চোখে ফিজার দিকে তাকাই। ফিজা অঘরে ঘুমোচ্ছে। এলোমেলো চুলের কয়েকটা গোছা মুখের উপর এসে পড়েছে। ইনান চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে বার করে ফিজার গালে হাত বুলিয়ে দেয়। নড়ে উঠে ফিজা ধীরে ধীরে চোখটা মেলে ইনানকে খালি বুকে দেখে লজ্জায় কম্বল দিয়ে মুখটি লুকিয়ে ফেলে। ইনান ফিজার উপর মুখের উপর থেকে কম্বলটা সরিয়ে দিয়ে বলে, উঠে আসুন মিস, চারিদিকে ফজরের আজান দিচ্ছে, আমাদের মসজিদেও দিবে, তার আগে ফ্রেশ হয়ে আসি। ফিজা লজ্জারাঙা কণ্ঠে বলে, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। ফজরের নামাজ শেষ করে ফিজা বেরিয়ে যায় ঘর থেকে। ইনানও বিছানা গুছিয়ে শুয়ে পড়তে যাবে, অমনি বিপ বিপ শব্দে মোবাইল কেঁপে ওঠে। বিরক্তি নিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রামিসার কল। ধরতে না চাইলেও ধরে কর্কশ কণ্ঠে বলে, এই নির্লজ্জ মেয়ে, তোকে পরিষ্কার বলিনি তোকে আমি ফিরিয়ে নিব না? তবে কেন ভোরে কল করে বিরক্ত করছিস? ফোন রাখ বলছি। এক নাগারে কথাটা বলে কল কেটে দিতে যাবে, অমনি ওপাশ থেকে ভারী কণ্ঠ ভেসে আসে। আমি কক্সবাজার থানার ওসি বলছি। ভারী অচেনা কণ্ঠ শুনে ইনান অবাক হয়। ভদ্রভাবে বলে, বলুন ওসি সাহেব। এই ফোনের মালিক আপনাকে সর্বশেষ ফোন করেছিল রাতে, তাই আপনাকে কল দিয়ে বিরক্ত করলাম। জি অবশ্যই, আমি ইনান চৌধুরী, ছোট একটা অফিসের চেয়ারম্যান। আমার পিতা এজাজ চৌধুরী, চেনেন হয়তো। ওসি নিজের গলাটা নরম করে আমতা আমতা করে বলে, সরি আপনাকে বিরক্ত করার জন্য। আসলে আমরা একটু আগে কক্সবাজার হোটেলের ম্যানেজারের ফোন করে এসেছিলাম। তারা নাকি একটা রুম থেকে চিৎকারের শব্দ শুনেছিল। তো আমরা এই রুমের দরজায় অনেকবার নক করলে ভেতর থেকে কোনো রেসপন্স পাইনি, তাই দরজা খুলে রুমে এসে দুটো লাশ পেয়েছি, একটা ছেলে আর একটা মেয়ে, সাথে দুটো মোবাইল। কি বলছেন ওসি সাহেব? জি স্যার, রিসেপশনের মাধ্যমে জেনেছি দুজন নবদম্পতি ছিল। মেয়েটার নাম রামিসা আর ছেলেটার নাম রাফি। আপনি কি চেনেন এদের? জি চিনি। স্যার, এদের সম্পর্কে যা কিছু জানেন বলে দিন আমাদের প্লিজ। ইনান, রামিসার আর রাফির পরকিয়া, তাকে ঠকানো, গতরাতে ফোন করে রামিসার ফিরে আসার আকুতি করা, সবকিছু ওসিকে বলে দেয়। সব শুনে ওসি বলে, বুঝেছি স্যার, সবকিছু এখন পরিষ্কার। রাফি ছেলেটা মাতাল হয়ে মেয়েটাকে মেরেছে, তারপর নিজে আত্মহত্যা করেছে। ইনান থমথমে কণ্ঠে বলে, তাহলে ওসি সাহেব ফোন রেখে দিচ্ছে, আমি ব্যস্ত আছি তো। ওকে স্যার, আপনাকে বিরক্ত করার জন্য সরি। সমস্যা নেই ওসি সাহেব। ফোনটা কেটে দিয়ে খানিকক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে ইনান। তারপর মনে মনে বলতে থাকে, প্রকৃতির প্রতিশোধ বড়ই নিষ্ঠুর রামিসা, ভালো থেকো।
দীর্ঘশ্বাস ফেলে ইনান রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগিয়ে যায়। রেনু খানম আর ফিজা নাস্তা বানাতে ব্যস্ত। এমন সময় ইনানকে কিচেনে দেখে রেনু খানম কপাল কুঁচকে বলে, কি রে ইনান, তুই কিচেনে কেন? কিছু লাগবে? ততক্ষণে ফিজাও তাকিয়েছে ইনানের দিকে। ইনানও ফিজার দিকে তাকিয়ে হাপলার মতো 32টা দাঁত বের করে ভেটকি মেরে বলে, না, মানে মা, আমার বউকে লাগবে, ওকে একটু আমি নিয়ে যাই। রেনু খানম ছেলের কথা শুনে লজ্জায় পড়ে যান, তবে নিজেকে সামলে নিয়ে বলে, তোর বউকে বহুবার বলেছি মা, তুই ঘরে যা, আমার হাবলা ছেলেকে সামলা। শুনলো না। ইনান রাগ দেখিয়ে বলে, শুনলা না বলে তুমি জোর করে পাঠাবে না? এই ফিজা, চলো তো ঘরে যাই, ঘুম পেয়েছে আমার। ফিজা মুখটা ভেঙচি কেটে বলে, তো ঘুমান গিয়ে, আমাকে ডাকছেন কেন? তুমি আমার জীবন্ত কোলবালিশ প্রিয়, তোমাকে ছাড়া ঘুম হবে কি করে, তাই তোমাকে ডেকে নিতে এসেছি। ফিজা কিছু বলতে যাবে তার আগে ইনান ফিজাকে টুপ করে কোলে নিয়ে হন হন করে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ফিজা প্রথমে ভয় পেয়ে গেলেও 2 হাতে ইনানের গলা জড়িয়ে ধরে মিথ্যা রাগ দেখিয়ে বলে, এই, আমাকে নামান বলছি, পড়ে যাবো তো। ইনান বাঁকা হেসে বলে, যেভাবে আমার গলা জড়িয়ে ধরছো মিস ফিজা, তাতে পড়বে না। তাছাড়া তোমার জামাই অনেক শক্তিশালী, বুঝলে? ফিজা অভিমানী কণ্ঠে বলে, হাসছে এখন নিতে। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমি, জানেন? নিজের অজান্তে কথাটা বলে দ্রুত ফিজা নিজের মুখটা চেপে ধরে লজ্জা ইনানের বুকের মাঝে মুখটা লুকিয়ে ফেলে। ইনানও ফিজাকে আরেকটু লজ্জা দিতে বলে, তুমি অপেক্ষা করছিলে বুঝি? জানি না। না চাইলেও আমি জানি গো বধূ, তুমি অপেক্ষায় ছিলে আমার। ফিজা ইনানের কানে ফিসফিস করে বলে, জানেননি যখন, তখন এত দেরি করলেন কেন? আর দেরি হবে না গো বধূ, আমি তো এসে গেছি। ফিজা চারপাশে এক পলক চোখ বুলে নিয়ে টুক করে ইনানের গালে একটা চুমু দিয়ে বলে, একটা কথা বলবো ইনান সাহেব? হাজারটা বলুন মিস ফিজা। ইনান সাহেব, আপনাকে ভালোবাসি। মিস ফিজা, আমিও আপনাকে ভালোবাসি।